উদ্যোক্তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের এই সভায় দাঁড়িয়ে মানবাধিকারের কথা বলতে যে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 52 ভাষা আন্দোলনে আমাদের যে সমস্ত শহীদ ভাই বোনেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে পঙ্গুত্ব বরণ করে আহত হয়ে আমাদের ফ্রিডম অফ স্পিচ, আমাদের মায়ের ভাষাকে নিশ্চিত করেছিলেন, আমাদের আর্টিকেল 39 অফ দি কনস্টিটিউশন যেটা পরে পেয়েছি সেটাকে নিশ্চিত করেছিলেন। তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 52 থেকে 71 পর্যন্ত স্বাধিকার থেকে স্বাধীনতা অর্জনের জন্য শহীদ মতিউর রহমান আসাদ সহ যে সমস্ত মুক্তিকামী সহযোদ্ধারা জীবন দিয়েছিলেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 71 সালে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বৈষম্যের বিরুদ্ধে, পাকিস্তানিদের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যারা জীবন দিয়েছিলেন, পঙ্গুত্ব বরণ করেছিলেন, যারা সম্ভ্রম হারিয়েছিলেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে যে সমস্ত তরুণদের রক্তের বিনিময়ে 30,000 তরতাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য, বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম হয়েছিল, জাসদের সে সমস্ত সূর্য সন্তানদেরকে যারা শেখ মুজিবের একনায়কতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তরতাজা বুকে তরতাজা রক্ত বিলিয়ে দিয়েছিল তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 82 সাল থেকে 90 সাল পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাউফুন, বসুনিয়া, ডাক্তার মিলন, নূর হোসেন, জেহাদ সহ যে সমস্ত অজস্র সাথীদেরকে আমরা হারিয়েছিলাম তাদেরকে আজকের এই মানবাধিকার সম্মেলনে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিগত ফ্যাসিজমের আমলে আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া 700-র উপরে গুম হওয়া মানবাধিকার কর্মীদেরকে, রাজনৈতিক কর্মীদেরকে, ভাষা সৈনিকদেরকে, মুস্তাকের মতো লেখকদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 4,500-এর উপরে মানুষ যাদেরকে নির্বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অসংখ্য পঙ্গুত্ব বরণকারী সর্বস্ব হারানো মানুষদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পলিটিক্যাল পারসিকিউশনের শিকার 60 লক্ষের উপরে বাংলাদেশের মুক্তিকামী মানুষদেরকে যারা বিগত 15 বছরে তাদের জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন আদালতের দ্বারে দ্বারে ঘুরে, যাদের মামলা এখনো প্রত্যাহার করতে আমরা পারিনি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যে সমস্ত তরুণ তাজা তুর্কিদের জীবনের বিনিময়ে আমরা নতুন করে বাংলাদেশ পেয়েছি, নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছি, তাদেরকে প্রায় 2000-এর মতো শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমরা দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি। অগণিত মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন ইতিমধ্যেই, তাদের রুটি রুজি বন্ধ হয়ে গেছে, অনেকে চাকরি হারিয়েছেন পঙ্গুত্বের কারণেও, অনেকে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। তাদের এই কাতরানো দেখে যদি কেউ স্বচক্ষে দেখেন তাহলে নিজেরা হয়তো চোখের পানি রাখতে পারবেন না। প্রিয় সুধীবৃন্দ, আমরা একটি সময়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি যে সময় চোরাবালির সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ একদিকে দাঁড়িয়ে আছে ফ্যাসিজমের প্রেতাত্মারা, আর একদিকে দাঁড়িয়ে আছেন যারা ভ্যানগার্ডের মতো, যারা প্রমিথিউসের মতো বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশের আগামী প্রজন্মকে বাসযোগ্য করে দিয়ে তুলে রাখতে চায় তারা। আর আরেকদিকে
ফ্যাসিজমের প্রেতাত্মারা দেশে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছেন। আমরা সেই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের গর্বের ধন, সারা বিশ্বের অন্যতম শ্রদ্ধার মানুষ, আমাদের হ্যামিলনের বাসিওয়ালা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে চলেছি। সেই স্বপ্নের পথে, সেই স্বপ্নের সারথি হয়ে, সেই স্বপ্নের বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে, সেই স্বপ্নের সৈনিক হিসাবে আমরা যে পথ চলেছি, সেই পথে আপনাদেরকে আমরা চেয়েছি বলেই আমরা উন্মুক্ত পরিবেশে আজকের এই আলোচনা শুরু করেছি। এখানে প্রশ্ন এসেছে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন। আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই। আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই বলে যারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে রক্ত দিয়েছে, তাদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখেই, শ্রদ্ধা জানিয়েই আমরা বিচার বিভাগকে আরো বেশি স্বাধীনতার দিকে নিয়ে যেতে চাই। কারণ আমাদের বিচার বিভাগের বিচারকগণ সাংবিধানিকভাবেই, ঐতিহাসিকভাবেই আইনের উৎপত্তি স্থল থেকেই আমরা যে ইন্টারপ্রিটেশন দিয়ে আসছি, সেটা হলো তারা প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের সাথে তাদের ইকুয়েট করার জায়গা নাই। ওনারা প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। কিন্তু সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে যে দেখেছি, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, 164 স্টেটমেন্ট করার সময় ওনারা স্বাধীনভাবে স্টেটমেন্ট রেকর্ড করেননি। ওনারা বরং পুলিশের হাতে তুলে দিয়েছেন যে বানিয়ে নিয়ে এসে তারপরে আবার উপস্থাপন করুন। আমরা সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগকারীদেরকে দেখেছি রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, নৈরাজ্যবাদী সরকারকে দীর্ঘমেয়াদী জীবন দেওয়ার জন্য বিচার করে সাজা দিয়েছেন। অত্যন্ত বেদনাহত হয়েছি। একজন আইনজীবী হিসেবে যখন দেখেছি রাতের বেলায় একদিনে 20টা, 25টা, 30টা সাক্ষী এনে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সাক্ষী রেকর্ড করে রায় ঘোষণা করা হচ্ছে, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কঙ্গো নদীর মতো রক্তের স্রোত বয়ে গেছে। আমরা উপলব্ধি করেছি এটা মানবাধিকারের চরমতম লঙ্ঘন। দিনে দিনে আমরা সংগঠিত হয়েছি। দিনে দিনে আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছি। দিনে দিনে বাংলাদেশের মানুষকে উপলব্ধি করতে শিখিয়েছি বাংলাদেশের মানুষের জীবনে জগদ্দল পাথরের মতো জেঁকে বসা স্বৈরতন্ত্রের পাশে কে বা কারা একইভাবে সাহস জুগিয়ে যাচ্ছে, প্রেরণা জুগিয়ে যাচ্ছে। আমাদের হৃদয়ে আঘাত এসেছে যখন দেখেছি আমাদের মাননীয় প্রধান বিচারপতির বাসভবন জনগণের দ্বারা আক্রান্ত হয়েছে। একই সাথে মনে হয়েছে বিচারপতি তোমার বিচার করবে যে আজ জেগেছে সেই জনতা। সেই তত্ত্ব আমরা জীবদ্দশায় দেখে যেতে পেরেছি। কেন এটা হয়েছে? আজকে যারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছেন, আমরাও বলছি, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার নামে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে শপথবদ্ধ রাজনৈতিক নেতা হিসাবে আবির্ভূত করা হয়েছে। আমার বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার নামে দিনের পর দিন পলিটিক্যাল পারসিকিউশনের মামলাতে সাজা দেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার নামে নির্বাচনের আগে পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে মিথ্যা মামলায়, গায়েবী মামলায়, মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলায়, বিদেশে থাকা ব্যক্তির বিরুদ্ধে মামলায় আসামি করা হয়েছে, সেই জায়গায় তাদেরকে নির্বাচন পর্যন্ত আটকে রাখা হয়েছে। আমরা এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, কণ্ঠ মিলিয়েছি, গোটা বিশ্ব কণ্ঠ মিলিয়েছে।
গতকাল জাতিসংঘের মানবাধিকার কমিশনে বাংলাদেশের উপরে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিবেদন দাখিল করেছে এবং বাংলাদেশ সরকার সেখানে উপস্থিত ছিলেন। সেখানে শুনানিতে ভয়াবহ চিত্র উঠে এসেছে। কিভাবে বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মানুষের জীবন হরণ করা হয়েছে, বাংলাদেশের মানুষকে কিভাবে দিনের পর দিন নিষ্পেষিত করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে, সমস্ত তথ্যপাত্র ওখানে উঠে এসেছে। সেখানে বাংলাদেশ সরকারকে প্রতিশ্রুতি দিতে হচ্ছে যে আমরা সমস্ত রকম অপকর্মের বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই বিবেচনায় মাননীয় বিচারকদের কাছে আমাদের নিবেদন, আমরা নিবেদন করছি, আমরা আদালতের কাছে নিবেদন করতে পারি, আপনারা ন্যায় বিচারের দ্বার উন্মোচন করতে যে ওল্ড ডক্ট্রিন যেটা আছে, থিওরি অফ এভিডেন্স, আপনারা যেটা অ্যাপ্লাই করেন সেইটা বিবেচনায় করবেন, পুনর্জন্ম করানো যায় কিনা। আপনাদের সামনে ইতিহাস হাতছানি দিচ্ছে, আপনারা নতুন জুরিসপ্রুডেন্স কিভাবে রচনা করতে পারেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। আপনাদের সামনে ইতিহাস রচনা করার, জুরিসপ্রুডেন্স রচনা করার অনেক উদাহরণ আছে। তার একটি উদাহরণ আমি আপনাদের সামনে বলতে চাই। আপনারা জানেন মকিম গাজী নামে একজন কুখ্যাত ডাকাত ছিলেন, বারবার অ্যারেস্ট হতেন, তাকে আটকায় রাখা যেত না, কারণ কোনো সাধারণ পাবলিক সাক্ষী তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে সাহস করতেন না। বিচারকরা তাকে বারবার খালাস দিতেন, যেহেতু তার কোনো পাবলিক সাক্ষী নাই, পুলিশ সাক্ষী বিশ্বাসযোগ্য নয়। একবার মকিম গাজী ধরা পড়লেন অস্ত্র সহ, একইভাবে খালাস পেলেন। বিচারটি আসলো মহামান্য হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগের বিচারক ছিলেন বিচারপতি হাসান আমিন সাহেব, নর্থ বেঙ্গলের কৃতি সন্তান, চাঁপাইনবাবগঞ্জ বাড়ি। পরবর্তীতে আপিল বিভাগেও গিয়েছিলেন। অত্যন্ত সজ্জন মানুষ, বিচারকদের অহংকার। সেই মামলায় উনি ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে নতুন জুরিসপ্রুডেন্স দিলেন আমাদেরকে, যেটা আইনে ছিল না। উনি বললেন, ঠিক আছে পাবলিক সাক্ষী আমি বিশ্বাস করলাম, দেয়নি, পাবলিক সাক্ষী তার পক্ষে দিয়েছে, ঠিক আছে, পুলিশ সাক্ষী কেন অবিশ্বাস করতে হবে, সেইটার প্রমাণের দায়িত্ব আসামি পক্ষের। আপনারা যারা বিচারক আছেন আপনারা জানেন যে আসামি পক্ষের প্রমাণের কোনো দায় নেই। এখান থেকে ইতিহাসের একটি শুভ সূচনা হলো। এখান থেকে নতুন জুরিসপ্রুডেন্সের একটি তত্ত্ব আসলো। সেই তত্ত্বটা হলো, অস্ত্র মামলায় পুলিশ সাক্ষী কেন বিশ্বাসযোগ্য হবে না সেটা প্রমাণের দায়ভার দেওয়া হলো আসামি পক্ষের কাছে। আমরা এই কথাগুলো বলার জন্যই আপনাদের কাছে নিবেদন করতে এসেছি। আমরা এই কথাগুলো এখন এই কারণে বলছি, হ্যাঁ পুলিশ সাক্ষী সবসময় নির্ভর করা যায় না, কিন্তু আমরা 5ই আগস্টের পরের যে পুলিশ বাহিনী তাকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। আমাদের মাঝে পুলিশ বাহিনীর বর্তমান যিনি নেতা আছেন, বাংলাদেশের আইজিপি সাহেব, যাকে পুলিশ বাহিনীর সাথে অনেকে মানাতে পারেন না, মিলাতে পারেন না, তার সততা, তার ভদ্রতা, তার নিষ্ঠা, তার একাগ্রতা, তার জ্ঞান গরিমার কাছে 5ই আগস্টের পরে আমরা গর্বের সাথে বলতে পারি, 5ই আগস্টের আগে 60 লক্ষের উপরে যে সমস্ত গায়েবী মামলা হয়েছিল, 60 লক্ষের উপরে মানুষের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা গায়েবী মামলা হয়েছিল, তার 99% মামলার বাদী ছিলেন এই পুলিশ বাহিনী। আমরা এখন গর্বের সাথে বলতে পারি, 5ই আগস্টের পরে বাংলাদেশ পুলিশ বাহিনী বাদী হয়ে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও করেননি। সুতরাং বিচার বিভাগের কাছে আমাদের নিবেদন,
আপনারা সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে যে পুলিশের এই ধরনের পরিবর্তনকে আপনারা আমলে নিয়ে নতুন জুরিসপ্রুডেন্স রচনা করতে পারেন। 5ই আগস্টের পরে বাংলাদেশের মাটিতে একটিও গুমের ঘটনা ঘটেনি। 5ই আগস্টের পরে বাংলাদেশের মাটিতে মাত্র 10 থেকে 12 জন মানুষ বিনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে একটি মানবাধিকার সংগঠনের রিপোর্টে এসেছে, যেটা কেউ সরকার অত্যন্ত জিরো টলারেন্স দিয়ে দেখছেন। আপনারা যারা বিচার বিভাগে আছেন, আপনারা যদি মনে করেন যে 5ই আগস্টের আগের পুলিশ বাহিনীর কন্ডাক্টকে বিবেচনায় নিয়ে 5ই আগস্টের পরে একই তত্ত্ব প্রয়োগ করে জামিন বা বিচার ব্যবস্থায় আদেশ বা নির্দেশ দেবেন, আমি বিনয়ের সাথে বলবো এটাতে ন্যায় বিচার পরাভূত হবে। আমরা বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করি না, করতে চাই না, করব না, এটা আমাদের অঙ্গীকার। কিন্তু আমাদের বিচার বিভাগের কাছে প্রত্যাশার জায়গা হলো আপনারা অতীতের যে তত্ত্ব ফলো করেছেন, যে বাস্তবতায় যে ঘুণে ধরা ক্ষয়িষ্ণু সমাজের প্রেক্ষাপটকে সামনে নিয়ে আপনারা আইনের প্রয়োগ করেছেন, বিশ্লেষণ করেছেন, প্রয়োগ করেছেন, আপনাদের সামনে সময় এসেছে পরিবর্তিত পরিবেশে পরিবর্তিত পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে আপনারা সেই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন। আমি আরেকটি কথা বলি, মুগ্ধের লাশ বহনকারী আমাকে নিজে যখন বলেন 16ই জুলাই মুগ্ধকে গুলি করে হত্যা করার পরে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে পোস্টমর্টেম করতে পারেনি, কোন হাসপাতাল মুগ্ধের লাশ গ্রহণ করতে পারেনি, এরকম অজস্র মুগ্ধ প্রায় 2000 মুগ্ধের লাশ আমরা পোস্টমর্টেম করতে পারিনি, সুরতাল করতে পারিনি। শত শত মুগ্ধকে কায়ের বাজার কবরস্থানে এক কবরে দাফন করা হয়েছে। মাননীয় বিচারক বৃন্দ, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি বিচার করতে যে যদি মুগ্ধের হত্যাকারীদের বিচার করতে যে পোস্টমর্টেমের সাথে করবর্ষণ খুঁজেন, এরকম অজস্র মুগ্ধের বিচার করতে যদি পোস্টমর্টেমের সাথে করবর্ষণ খুঁজতে চান, যদি সুরতহাল রিপোর্ট চেয়ে বসেন, আমার ইনভেস্টিগেশন অফিসার কিংবা পাবলিক প্রসিকিউটর আপনাকে দিতে পারবে না সেগুলো। এখানেই আপনি বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োগ করে ন্যায় বিচার নিশ্চিত করতে হলে আপনাকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সকে সামনে এগিয়ে আনতে হবে। এখানেই আনতে হবে কোন প্রেক্ষাপটে মুগ্ধকে হত্যা করা হয়েছিল। মুগ্ধকে যখন হত্যা করা হয়েছে তখন বাংলাদেশের মানুষের জীবনে জগদ্দল পাথরের মতো বসেছিলেন কুখ্যাত খুনি শেখ হাসিনা ওয়াজেদ। সেখানে মুগ্ধকে পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি, তার দোসররা মুগ্ধকে পোস্টমর্টেম করাননি। তাহলে কি মুগ্ধ মারা যায়নি? তাহলে কি বলবেন মুগ্ধের করবরেশন নাই? তাহলে কি বিচার বিভাগ এই ধরনের সার্কামস্টেন্সকে ইগনোর করতে পারেন? আমি বিনয়ের সাথে বলবো, পৃথিবীর ইতিহাস বলে এই ধরনের সার্কামস্টেন্সকে উপেক্ষা করে কখনো ন্যায় বিচার করা যায় না এবং সেটা ন্যায় বিচার হতে পারে না। আপনারা যারা আইনের ছাত্র তারা একটি স্বতঃসিদ্ধ নিয়ম পড়েছেন, ম্যান মে টেল লাইজ বাট সার্কামস্টেন্স ক্যান নেভার। আপনাদের কাছে আমরা নিবেদন করছি, হামলি সাবমিট করতে চাই, আপনারা জুরিসপ্রুডেন্স রচনার ক্ষেত্রে এই সার্কামস্টেন্স গুলোকে বিবেচনায় নেবেন। তাহলেই আমরা যে স্বপ্ন দেখি 1971 সালের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল,
মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, ৭২ থেকে ৭৫ হাজার হাজার তরুণরা যে স্বপ্ন দেখেছিল, জুলাই বিপ্লবে আত্মদানকারী যুবকরা যে স্বপ্ন দেখেছিল, যে ছাত্ররা যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন আগামী প্রজন্মকে এই শিশুর বাসযোগ্য গড়ে তুলে দেওয়ার স্বপ্ন, সেই স্বপ্নের আমরা এক একজন কন্ট্রিবিউটর হতে পারব, এক একজন সারথি হতে পারব। আমরা আমাদের জীবদ্দশায় সেই স্বপ্ন বাস্তবায়নে এক একটি পিলার রচনা করে যেতে পারব। যদি না পারি, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা হয়ে যাব আগামী প্রজন্মের ভীরু কাপুরুষের উপমা। আমরাও হয়ে যাব, আপনারা দেখবেন যে পুলিশ অফিসার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে মানুষের বুকে গুলি চালিয়েছে, তার মতো সেও আমাদের মতো দেখতে মানুষ, কিন্তু সে খুনি। আমাদের সাথে তাদের কোনো পার্থক্যের জায়গা থাকবে না। এক জীবনে একবারই সুযোগ আসে, এক জীবনে একবার সুযোগ আসে ঘুরে দাঁড়িয়ে দেশ গড়ার, জাতি গড়ার এবং নিজের পরিবারকে গড়ে তোলার। মানবিক মূল্যবোধ দিয়ে আমরা সেই জীবনের দিকে ধাবিত হতে চাই। আমাদের কাছে ইতিহাসের এই যুগত সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেই জীবন হাতছানি দিচ্ছে। এখানে যারা পুলিশ বাহিনীর কর্মকর্তারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই। আপনার আদালতের কাছে প্রত্যাশা করবেন, আপনি অ্যারেস্ট করবেন আর আদালত আপনার অ্যারেস্ট পুরোপুরি জাস্টিফাই করবে। আপনি কোনো ডকুমেন্ট দেবেন না, কোনো তথ্য উপাত্ত দেবেন না, এটাও প্রত্যাশা করবেন না। আদালত ন্যায় বিচার করতে বসেছেন। আদালতের সামনে ওনারা যেমন সার্কামস্টেন্স দেখবেন, নতুন এভিডেন্স রচনা করবেন, আপনার দায় আছে। আপনি যখন একজনকে গ্রেপ্তার করছেন, কেন গ্রেপ্তার করলেন, তার কানেকশন কি সংশ্লিষ্ট মামলায়, এফআইআর নাম নাই থাকতে পারে। আপনি ফরওয়ার্ডিং এ সেই তথ্য উপাত্তটি সঠিকভাবে তুলে ধরুন। আপনি সেই তথ্য উপাত্তটি যদি সঠিকভাবে তুলে ধরতে পারেন, তাহলেই কেবল আদালতের হাত আরো শক্তিশালী হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। সব সময় আদালতের যে জামিন দিয়ে দিচ্ছেন, আদালত কি করছেন, এটা আপনারা মাথায় রাখবেন না। নিজেদের জায়গাটা, ভুল ত্রুটির জায়গাটা আপনারা একটু সংশোধন করবেন। 5ই আগস্টের আগের পুলিশ বাহিনী হিসেবে আমরা দেখতে চাই না। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের কল্যাণকর একটি পুলিশ বাহিনী দেখতে চাই, যার নেতৃত্বে আছেন আমাদের আজকের বিশেষ অতিথি মহোদয় জনাব বাহরুল আলম সাহেব, আজকের সভার সভাপতি জনাব নাসিরুল গনি সাহেব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, যাদের সততা, দক্ষতা, নিষ্ঠা, দেশপ্রেম সবকিছুর ঊর্ধ্বে, তাদের ছোটখাটো দুই একটি কাজের জন্য, আপনাদের ছোটখাটো দুই একটি ভুলের জন্য, কাজের জন্য তাদের মতো মানুষকে আপনারা কালিমা লিপ্ত করবেন না। আপনার বিচার বিভাগকে সহায়তা করুন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগকারী বিচার বিভাগকে সহায়তা করুন। একটি ভালো বাংলাদেশ উপহার দিন, একটি স্বপ্নের বাংলাদেশ উপহার দিন, যেখানে আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার পাশে থাকতে চাইবে, আপনার সাথে থাকতে চাইবে। বিদেশের মাটিতে বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রম করে তাদেরকে যাতে কাটাতে না হয়, সেই পরিবেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনারা সহযোগিতা করুন। আর আমার পাবলিক প্রসিকিউটর সাহেবরা আছেন, দিনাজপুরের পাবলিক প্রসিকিউটর সাহেব বলেছেন, নীলফামারীর পাবলিক প্রসিকিউটর সাহেবও বলেছেন, আপনারা যখন তদন্ত প্রক্রিয়ায় কোনো জায়গায় ঘাটতি দেখেন, সংশয় দেখেন, রিপোর্ট লিখতে যে কোনো রকম আইনি জটিলতা দেখেন, আপনারা ওনাদের সাথে পরামর্শ করেন। ওনারা সহযোগিতা যদি না করতে চান,
আমি আপনাদের অনুরোধ করছি, আইন মন্ত্রণালয়কে আপনারা অভিযোগ করেন, আমাকে একটি কপি পাঠাবেন। আমাদের কোনো পাবলিক প্রসিকিউটর যদি দুর্নীতির সাথে জড়িয়ে থাকেন, আমরা সেখানে জিরো টলারেন্স দেখানোর নীতি গ্রহণ করেছি। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে শুধু তার পাবলিক প্রসিকিউটর থেকেই আমরা অব্যাহতি দেব না। আপনারা নিশ্চিত থাকতে পারবেন, আমরা তার আইনজীবী সনদ নিয়েও প্রসিডিং এর আওতায় আনব। এটা আমাদের অঙ্গীকার। আমরা বাংলাদেশের একদিকে যেমন ন্যায় বিচার নিশ্চিত করার অঙ্গীকারবদ্ধ, আমরা এই বাংলাদেশে যেমন মানবাধিকার নিশ্চিত অঙ্গীকারবদ্ধ, এই বাংলাদেশে আমরা দুর্নীতি নির্মূলে অঙ্গীকারবদ্ধ। আপনারা এই ক্যাবিনেটের একজন মিনিস্টারকে দেখাতে পারবেন না যার বিরুদ্ধে আপনারা অর্থনৈতিক কোন দুর্নীতির অভিযোগ আনতে পারবেন। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা এমন একটি সময়ে অতিক্রম করছি যে সময়ে দাঁড়িয়ে আমাদের আত্মশুদ্ধির একটি পথ উন্মুক্ত হয়েছে, যে সময়ে দাঁড়িয়ে ইতিহাস রচনা করার একটি পথ আমরা হাতে পেয়েছি, যে সময়ে দাঁড়িয়ে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়ার একটি পরিবেশ পেয়েছি। এই সময়ে দাঁড়িয়ে আসেন আমরা সবাই এই বাংলাদেশকে গড়ে তুলি। এই বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় প্রত্যেককে এক একজন সৈনিক হিসাবে, এক একজন শ্রমিক হিসাবে, এক একজন কর্মকর্তা হিসাবে আবির্ভূত হই। যদি আমরা আমাদের স্ব স্ব জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারি, আমি বিশ্বাস করি এই রংপুরের সন্তান আবু সাইদের রক্ত বৃথা যাবে না। আমি বিশ্বাস করি এই সমস্ত নির্মোহ শহীদদের রক্ত বৃথা যাবে না, এবং তাদের রক্তের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য, তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য এর থেকে ভালো আর কোনো দোয়া নাই, এর থেকে ভালো আর কোনো কর্ম নাই, এর থেকে ভালো আর কোনো পথ নাই, এর থেকে বিকল্প আর কোনো মত নাই। আমি অনেকক্ষণ কথা বলে ফেলেছি, আমি আমার কথা বাড়াবো না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি শুধু সর্বশেষে এটুকুই বলবো, আপনারা আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে এই দেশের সংস্কার কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য, গতিশীল করার জন্য, পচে যাওয়া সমাজ ব্যবস্থাকে তার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য, সোশ্যাল ফ্যাব্রিককে তার সঠিক জায়গায় নিয়ে আনার জন্য, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা পালন করার জন্য, বাংলাদেশের স্ব প্রতিষ্ঠানকে তাদের স্বমহিমায় দাঁড়ানোর জন্য, বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন এবং সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য পরিবেশ তৈরি করুন। সেই পরিবেশ তৈরির সংগ্রামে আমি ব্যক্তিগতভাবে সারাক্ষণ আপনাদের সাথে থাকব, এই প্রত্যয় ব্যক্ত করে এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।